নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। রাত পোহালেই কালকে সকালে আমরা যাচ্ছি সিকিমে, আমার দিদির কাছে। অনেক দিন পাহাড়ে যাওয়া হয়নি জানেন। ছুটি পেলে বা সুযোগ পেলে টুক করে গিয়ে সমুদ্রটাই ঘুরে আসি। আপনারা তো জানেনই আমার দিদি সিকিমে থাকে, ওরা অনেক দিন ধরেই ওখানে যেতে বলছিল, তাই এবার 2 বছর পর যাচ্ছি দিদির কাছে ঘুরতে। সল্টেড কাজু নিয়ে এসেছি, এবার আমাদের ট্রেনে খাওয়ার জন্য কিছু একটা নিতে হবে। ট্রেনে কি বাদাম পাটালি কুরকুরের মতন কিছু একটা, বাদাম তো নেওয়া যায় কিন্তু দাঁতে ব্যথা হতে পারে। ট্রেনের মধ্যে দাঁতে ব্যথা হলে তোমারও দাঁতে সেন্সিটিভ। আমার অলরেডি দাঁতে ব্যথা হচ্ছে। চলুন, প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটি করা হয়ে গিয়েছে, এবার বাড়ি যাওয়া যাক। সল্টেড কাজু আর চকলেট দিদির জন্য, আমার দিদি এই চকলেটটা খেতে খুব ভালোবাসে। এই যে ঘড়িতে এখন সকাল 4:30 বাজছে। আমাদের ব্যাগগুলো এখানে রেডি, রাজাও রেডি হয়ে গিয়েছে, নিচে অলরেডি ক্যাব চলে এসেছে। চলো এবার বেরোনো যাক। চলো, আমাদের ক্যাবও চলে এসেছে। আমাদের ট্রেন যেহেতু 5:50, তাই রাজা কালকে রাত্রির বেলায় আজকের জন্য ক্যাব শিডিউল করে দিয়েছিল। আজ বহুদিন পর হাওড়া স্টেশনে যাচ্ছি জানেন। মেদিনীপুর থেকে কলকাতা আসবার সময় বাসে না হলে গাড়িতেই আসা হয়, হাওড়া স্টেশনে অতটা আসা হয় না। আমাদের আজকের ট্রেন হচ্ছে বন্দে ভারত। আমরা 3 সপ্তাহ আগেই ট্রেনের টিকিট কেটেছিলাম, বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি কনফার্ম হয়ে যাবে। তখন ছিল ওয়েটিং লিস্ট 64-এ। তো যাক, 2 দিন আগেই আমাদের কাছে মেসেজ এলো যে আমাদের টিকিট কনফার্ম। এই প্রথমবার বন্দে ভারতে আমরা এনজেপি যাব। দেখতে দেখতে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের কাছাকাছি। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে লাল রঙের ঐতিহ্যবাহী হাওড়া স্টেশন। আমাদের আজকের ট্রেন ছাড়ছে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ঘড়িতে এখন 5:18। আমাদের আজকের বাহন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। আমাদের আজকের সিট পড়েছিল C7-এ। তো এখানেই একটা মজার ঘটনা হয়েছিল জানেন। আমরা আসলে প্ল্যাটফর্মের বাইরের দিক থেকেই দেখতে দেখতে আসছিলাম, তো যথারীতি C7-এর পর যে কামরাটা সেটাকেই C6 ভেবে উঠে পড়ি। আর গিয়ে দেখি আমাদের সিট নাম্বারে অলরেডি কোনো মানুষ বসে রয়েছেন। তো উনি আমাদেরকে জানালেন যে ওটা এক্সিকিউটিভ চেয়ার কার। সিসি টিকিট কেটে ইসিতে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এবার সিটটা ভালো দিয়েছে। চলুন, এবার চলে এসেছি ঠিক কামরায়। জায়গাও খালি রয়েছে, ব্যাগপত্র সব তোলা হয়ে গিয়েছে। আর এদিকে 5:50 বেজে গিয়েছে, আমাদের বন্দে ভারতও রওনা দিয়ে দিয়েছে। এখন 6:30 বাজছে। এই যে আমাদেরকে দিয়ে গিয়েছে একটা টিয়ের কিট আর তার সাথে বিস্কিট, সকালবেলার চা বিস্কুট আর কি। আর এই যে চা বিস্কুটের সাথে রয়েছে নিউজ পেপার। ঘুমিয়ে নেবে নাকি একটু? দুধ, টি ব্যাগ, আর সুগার। এখন দাঁড়িয়েছে ভেদিয়া স্টেশন। আচ্ছা, সাধারণত বোলপুরে ফার্স্ট স্টপ এর কথা, সিগন্যাল পাইনি হয়তো, ওই জন্য ভেদিয়াতে দাঁড়িয়েছে। 7:30 বাজে। এই যে ব্রেকফাস্ট চলে এসেছে, কাটলেট আর ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে কিছু ভেজিস রয়েছে, 2 ব্রাউন ব্রেড, টমেটো কেচাপ এটা দিয়ে খাওয়ার জন্য, জ্যাম আর বাটার, বাকি চাকো পাই, একটা স্পুনও দেওয়া আছে। এগুলো কি? আচ্ছা, এগুলো সল্ট আর পেপার, একটা স্যানিটাইজার। এখানে স্পেশাল স্যান্ডউইচ বানাচ্ছে, আইআরসিটিসি স্পেশাল স্যান্ডউইচ। খেয়ে বলো তো এবার কেমন হয়েছে স্যান্ডউইচ।
ভালো না? ঘড়িতে এখন 9:34 বাজে। আমরা ফারাক্কা ব্রিজে, এইদিকে রাজা ঘুমোচ্ছে। আমি বসে বসে বোর হচ্ছি, খবরের কাগজ পড়ছি। এই ট্রেনে যেহেতু কোনো হকাররা ওঠেন না, ওনাদের স্টাফেরাই দেখি মাঝে মধ্যে এরকম চা, কফি, নানান ধরনের স্ন্যাক্স বিক্রি করছেন। আমিও নিয়ে নিলাম একটা চা। আর ঘড়িতে এখন 10:02 বাজছে। ট্রেন মালদা টাউন স্টেশন পৌঁছিয়ে গিয়েছে। রাজা এখনো ঘুমাচ্ছে। ঘুম হলো? আসলে কালকে রাত্রিবেলা ওর দাঁতে ব্যথা করছিল, ওই জন্য ঘুমাতে পারেনি। আজকে তাই ট্রেনেই ঘুমাচ্ছে। আর আমরা খুব ভোরেও উঠেছি, প্রায় 3:30 সময় উঠে রেডি হতে হয়েছে, সেই জন্যই একটু টায়ার্ড। এখন 11:30 বাজছে। আমাদের লাঞ্চ এসে গিয়েছে, তবে এখন খিদে পাইনি, একটু পরেই খাবো। 12:30 দিকে খাবো। হ্যাঁ, 12:30 দিকে খেয়ে নেবো। নিচে আছে, এখানে দেখি আলু সবজি কিছু একটা, পটল দিয়ে ফুলকপি দিয়ে আলুর তরকারি, ডাল, রাইস, এটা পনির। পনির দেখা যাচ্ছে না, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে, আর দই, পিকল আছে। এটা তো পরোটা, মাঝামাঝি একটা কিছু, হয়তো ঘি মাখানো রুটিই হবে। ডালটা কিন্তু খুব ভালো বানিয়েছে। তুমি খেয়েছো ডাল? পনিরটা আছে, পনিরটা ভালো। ভালো। এই যে আইসক্রিম। এই যে দীর্ঘ রাস্তা অতিক্রম করে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গিয়েছি। বিফোর টাইমই পৌঁছালাম। আমাদের 1:35-এ পৌঁছানোর কথা ছিল, তার জায়গায় 1:19-এই আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি। ভীষণ রোদ। আমরা শেডের তলায় দাঁড়িয়ে আছি পার্কিং প্লেসটাতে। আসছে বললো গাড়ি? পার্কিং আছে, এখানে আসলো বললো। ও, আমি একটু দেখে আসছি। হ্যাঁ, গাড়ি এসে গেছে, চলো। বাবা কি গরম! শিলিগুড়ির লোকরা না সব থেকে বেশি লাকি, বুঝলো তো? দুটো ওয়েদারই পায়। গরম লাগলে, হ্যাঁ হ্যাঁ, গরম লাগলে 2-3 ঘন্টা জার্নি করে পাহাড়ে চলে যায়। এই যে আমার বাঁদিকে জঙ্গলটা যেটা চলছে, এখানেই বেঙ্গল সাফারি হয়। বাঘ আছে নাকি? বাঘ আছে ভিতরে। আমি একবার ব্যাঙ্গালোরের বানারঘাটা বলে একটা জায়গা আছে না, তুমি মনে হয় গেছো। আমি ওখানে সাফারিতে গিয়েছিলাম, ভালো লেগেছিল। ওখানে বাঘ, ভাল্লুক সব কিছু পেয়েছি। সব আছে, সিংহ। হ্যাঁ, বেশ বড় ওটা। আর এই জঙ্গল সাফারিতে গেলে কিছু নিয়ম আছে। রাস্তার মাঝখানে যদি কোনো প্রাণী বসে থাকে, তাহলে তাকে উত্ত্যক্ত করে সরানো যাবে না। সে যখন নিজের মর্জিতে সরবে, তখনই তুমি যেতে পারবে। তার আগে অবধি তোমাকে ওয়েট করতে হবে। রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, কত বড় বড় লম্বা লম্বা গাছ। পাহাড়ি গাছ না এগুলো? না, মানে মনে হয় লম্বা লম্বা গাছ দেখেছিলাম। মাকে লাগবে কি গাছ? হ্যাঁ, আন্দামানে বিশাল লম্বা লম্বা গাছ। পাহাড় দেখতে পেয়েছি। ওই দেখো তিস্তা, কাছাকাছি চলে এসেছি। ওই দিকটা হচ্ছে ভুটান, আর আমরা এখন সেবক দিয়ে যাচ্ছি। যখন আমরা নেপাল গিয়েছিলাম, আমার মনে হয় তখন আমরা করোনেশন ব্রিজটা দিয়েই ফিরেছিলাম। ক্রস করে নিয়েছি, আর ধীরে ধীরে পাহাড়ের রাস্তার উপর দিকে ওঠা। খুব বৃষ্টি হচ্ছিল না, তিস্তার জলটা নীল নয়, ঘোলা হয়ে গেছে অলরেডি। এরপর জুলাইয়ের দিকটাতে বৃষ্টি শুরু হবে পাহাড়ে, তখন আর তিস্তার জল এরকম নীল থাকবে না, ঘোলাতেই থাকবে। আবার কি অক্টোবর পরে সুন্দর হবে। পাহাড়ের আঁকা বাঁকা পথ চালু হয়ে গেছে। আন্দামানে গেছি, ওখানে পাহাড় ছিল, কিন্তু এইরকম চারপাশে শুধু পাহাড় আর পাহাড় তো ছিল না। 2023-এর মার্চ মাসে আমি সিকিমে আসি। তারপর থেকে আর আসা হয়নি। 2023-এর অক্টোবরে সিকিমে যে বন্যা হয়েছিল, দেখুন চারপাশে এখনও তার চিহ্ন রয়ে গিয়েছে। ভাবলে এখনও গায়ে কাঁটা দেয়, এই পাহাড়ি নদী অত ভয়াবহ রূপ ধারণ করেছিল। ওই যে দূরে জলের মধ্যে যেটা দেখলেন, ওটা একটা খেলার স্টেডিয়াম ছিল।
এখন ওটার প্রায় অর্ধেকটা অংশ জলেরই নিচে। নিজের চোখ দুটোকেই বিশ্বাস করতে পারছি না জানেন। আমার শেষবার দেখে যাওয়া সেই নীল শান্ত তিস্তা নদীর জল এখন ঠিক ততটাই ভয়াবহ আর ঘোলাটে। নেমে পড়েছি, কাঞ্চনদার সাথে দেখা হয়ে গেছে। দাদা অফিস থেকে ফেরবার সময় এই বিল্ডিংটায় দিদি থাকে। থ্যাংক ইউ ভাই। ওর 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টার উপরে। মাথা ঘুরছে মনে হচ্ছে আমার। এতটা উপরে উঠে। এই যে দাদা এখানে ডাবের জলের ব্যবস্থা করেছে, যা গরম বাইরে, তবে সিকিমে কিন্তু অতটা গরম নয় বলো। দারুণ লাগছে। ঘড়িতে এখন বিকেল 5:30। আমরা দুজনেই ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে দাদার সাথে বেরিয়েছি। কালকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব, তো তার জন্য কিছু একটু স্ন্যাক্সেরও দরকার। আর ওই যে আমার দিদিও অফিস থেকে ফিরে পড়েছে। চল মোমো খাবি? আগে চা খাবি না আগে মোমো খাবি? দিনই সিকিমের চলে এসেছি মোমোর দোকানে। পাহাড়ে এসেছি আর মোমো খাবো না হয়? মোমোর আউটার লেয়ারটা দেখো কত ট্রান্সপারেন্ট। इतनी गरम भयो दीदी, मोमो खाने को मन पर्दैन। जस्ट स्टिम हुआ बुझ्छ त म। আমার দিদি খুব ভালো নেপালি বলতে পারে, নেপালি ভাষা বলতে পারে। এই তো বললিও সুন্দর, ওটুকু তো আমিও বলতে পারবো না। শিখছি এখন। গরম ধোঁয়া বেরোচ্ছে পুরো, দেখো কতটা জুসি ভিতরটা। দাদা এনেছে চা। আমার দিদির ফ্ল্যাটটা হচ্ছে একদম সিকিমে ঢুকবার সময় যে চেকপোস্ট পড়ে রংপো সেখানে, আর এখান থেকে গ্যাংটক হচ্ছে 40 কিলোমিটার। এখানে দুজন তরমুজ বিশেষজ্ঞ তরমুজ কিনছে, কোনটা লাল হবে। পাকা হলে বেশি ওয়েট হয়, মানে লাল হলে বেশি ওয়েট হয়। ও বাবা কত বড়, আসো। এই জিনিসটা খোলবার পরই তো যা গন্ধ। আমাদের রাত্রিরের ডিনারও চলে এসেছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।